রামিসাকে ধর্ষণ করেছে এবং পরবর্তীতে তার যে লাশটা পাওয়া গিয়েছে সেই লাশের খাটের নিচে হলো বডি পাওয়া গিয়েছে। আর যে মাথা এটা হলো ওয়াশরুমে পাওয়া গিয়েছে এবং তাকে ধর্ষণ করার পরে যে জবাই সেটাতে যিনি ধর্ষণ করেছে তার স্ত্রী হলো তাকে হেল্প করেছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু ধর্ষণের এমন কাহিনীগুলো পরম্পরা ঘটে আসছে। আমরা আশা করব যে আমার একটা সন্তান রয়েছে, এই সন্তানটা পৃথিবীতে সুস্থভাবে এবং আপনাদের প্রত্যেকের সন্তান বেঁচে থাকবে, এই ধরনের কোনো হত্যাকাণ্ডের শিকার হবে না। বৈশ্বিক অনিশ্চয়তায় বাংলাদেশের বাজেট আমরা তিনটা সাব হেডলাইন রেখেছি, সেটার মধ্যে অন্যতম ছিল কর্মসংস্থান, বিনিয়োগ এবং আমাদের যে সংস্কার রয়েছে সেটা হলো অগ্রাধিকার। এবং আমাদের ছোট ছোট কিছু টপিক আমরা সেগুলোকে ব্রেকডাউন করেছি। ব্রেকডাউনের মধ্যে আছে কর ব্যবস্থা সংস্কার, বৈদেশিক বিনিয়োগ, ব্যাংকিং খাত সংস্কার, পুঁজিবাজার উন্নয়ন এবং পেনশন ব্যবস্থা সংস্কার। অতিথিবৃন্দের মধ্যে সিভিল সোসাইটি থেকে শুরু করে শিক্ষক, অর্থনীতিতে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, বাংলাদেশের আমাদের লাইনগুলো লক্ষ্য রাখছেন কোন দিকে আমাদের অর্থনীতি যাচ্ছে, ম্যাক্রো মাইক্রো দুইটাই। সাথে সাথে পলিসি লেভেলে যারা কাজ করেন এবং ব্যাংকিং খাতে যারা কাজ করেন তাদের নিয়ে আমাদের আজকে একটি প্যানেল ছিল। সবার আলোচনায় আপনারা আশা করি যে নিজেদেরকে অনেক নিজেদের বাস্কেটে অনেক কিছু আপনারা নিয়েছেন, যেটা আমাদের ভবিষ্যতে এই তরুণ প্রজন্ম থেকে শুরু করে বাংলাদেশের মানুষের জন্য নতুন পাথর হিসাবে কাজ করবে। এবং আমি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি এনসিপির শ্যাডো বাজেট কমিটির যারা আছেন দায়িত্বে, বিশেষত আমাদের এমপি সাহেব, কুড়িগ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য যিনি কাজ করে যাচ্ছেন, আতিক মুজাহিদ ভাই। এবং আজকের এই সেশনে 5 জন এমপি উপস্থিত আছেন, যারা বাজেট যে পর্যালোচনা হবে সংসদে সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সাথে সাথে আমাদের আজকে জামায়াত ইসলামের নাজিব ভাই এখানে উপস্থিত আছেন, যার বাবা হলো দীর্ঘ সময়কালীন কারা নির্যাতিত ছিলেন এবং যারা বাংলাদেশের পক্ষে লড়াই করে গিয়েছিলেন এবং মজলুম ছিলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। যখন আমি ইলেকশন কমিশনে গিয়েছিলাম সেখানে হলো নির্বাচনী ব্যবস্থার উপরে যারা স্পেশাল নিউজ করে তাদের একটা সেকশন আছে, আবার সুপ্রিম কোর্টে যারা আছে তাদের একটা স্পেশাল সেকশন আছে। সাথে সাথে এই অর্থনৈতিক কাঠামো নিয়ে যারা কাজ করে তাদের একটা স্পেশাল সেকশন আছে। তবে এটা খুবই স্বল্প মাত্র 6 বা 7 এত বছরের রামিসাকে ধর্ষণ করেছে এবং পরবর্তীতে তার যে লাশটা পাওয়া গিয়েছে সেই লাশের খাটের নিচে হলো বডি পাওয়া গিয়েছে। আর যে মাথা এটা হলো ওয়াশরুমে পাওয়া গিয়েছে এবং তাকে ধর্ষণ করার পরে যে জবাই সেটাতে যিনি ধর্ষণ করেছে তার স্ত্রী হলো তাকে হেল্প করেছে। আর রামিসার মা যখন এই হত্যাকাণ্ড ঘটে, ধর্ষণ ঘটে, সেই সময় ধর্ষকের যে দরজা তার সামনে হলো তার জুতা দেখেছেন। তো আমরা হলো এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে এই পরিস্থিতিতে আমরা মনে করি বাংলাদেশে গত শতকে বাংলাদেশের অভ্যুত্থান বলি, স্বাধীনতা বলি, গণ অভ্যুত্থান বলি, যা কিছু হোক না কেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ধর্ষণের এমন কাহিনীগুলো পরম্পরা ঘটে আসছে। আমরা আশা করব যে আমার একটা সন্তান রয়েছে, এই সন্তানটা পৃথিবীতে সুস্থভাবে এবং আপনাদের প্রত্যেকের সন্তান বেঁচে থাকবে, এই ধরনের কোনো হত্যাকাণ্ডের শিকার হবে না। প্রত্যেকটা মা বাবা যখন বিবাহ করে এরপরে নিজের সন্তানকে নেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধাগ্রস্ত করবে না। আমি একটা কাপলকে জিজ্ঞেস করেছিলাম আপনারা কি সন্তান নিবেন না, বলেছিল যেমন বাংলাদেশ, এই বাংলাদেশে আমি সন্তান নিব কিভাবে, তার নিরাপদ বা নিশ্চয়তার বিধান কে করবে সেটা আসলে আমি জানি না। এখন এই অভ্যুত্থানের পরে যারা আমাদের ব্রেন ড্রেন হয়ে অনেক তরুণ যুবা বাংলাদেশে ডায়াসপোরা যারা বিদেশে চলে গিয়েছিলেন, তারা একটা হোপ দেখেছিলেন যে বাংলাদেশে আসবেন, কিন্তু ইদানিং কিছু ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আমাদের বিবেকবোধ থেকে সোসাইটির চরিত্র এমনভাবে উন্মোচিত করতে আমাদের সামনে আসছে যে ভবিষ্যতে আমরা নতুন করে ভাবনার সময় এসেছে, হয়তো পরিবর্তন করতেই হবে অথবা চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়া তো কোনো অপশন নেই, যেহেতু এই মাটিতেই জন্ম।
এই মাটিতে থেকেই যারা ধর্ষণ করে, যারা ধর্ষকদের পাহারাদার, যারা ধর্ষণ বিরোধী আইন করতে প্রস্তুত নয়, আমাদের ফাইটটা জারি রাখবো, আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করব।